একদম গ্রাম সভার সদস্য রয়েছেন বা কোথাও পঞ্চায়েত সমিতিতে কেউ একদম মাইক্রো লেভেলে যদি কেউ এগুলোর সাথে যুক্ত হয়ে থাকে কোথাও কোনো জেলায়, সেটার চিহ্নিতকরণ এবং তাদের শাস্তি বিধান আর যাতে রিপিটেশন না হয় সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসই সুনিশ্চিত করেছে। বাংলা জুড়ে অনেক ভালো কাজ হয়েছে 2011 সালের পর থেকে। দু একটা 1-2% যেগুলো শতাংশের হিসাবে হয়তো আসেও না, এমন কিছু কিছু খারাপ কাজ হয়েছে না যে এমনটা নয়। রমজান মাসে ইফতারে গিয়ে রাজনীতি করছেন, অর্থাৎ মুসলিম তোষণ করছেন বিরোধীদের কথা অনুযায়ী। আমি ধরে নিচ্ছি যে দুর্গাপুজোর প্রাককালে চেতলা অগ্রণী ক্লাবে মুখ্যমন্ত্রী যখন মাকে চক্ষুদান করেন সেই সময় তিনি হিন্দু তোষণ করেন। তিনি কালীঘাট এবং দক্ষিণেশ্বরে যে স্কাই ওয়াক করেছেন সেখানেও তিনি হিন্দু তোষণ করেছেন। কুণাল ঘোষ অত্যন্ত স্পষ্টতার সাথে এটি জানিয়েছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সাবলীল। প্রতিটি বিধানসভা এবং লোকসভা নির্বাচনে কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। কাউকে বাংলা ছাড়া করে দেওয়া এই নীতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নয়। রাজ্যের বিরোধী দলনেতা এবং তার দলের নেতা বাংলার মুসলমান বিধায়কদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলার কথা বলে। কোনো বিজেপির নেতাকে জিজ্ঞাসা করুন যে রাম মন্দির কি আপনাদের এজেন্ডা? আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি, তিনি অত্যন্ত গর্বিতভাবে বুক ফুলিয়ে বলবেন রাম মন্দির আমাদের এজেন্ডা ছিল, আমরা সেই এজেন্ডায় সফল হয়েছি। বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে তাদের কাছে ধর্ম ছাড়া, উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদ ছাড়া অন্য কোনো এজেন্ডা নেই 2026-এ লড়ার ক্ষেত্রে। বিজেপি একমাত্র দল যারা প্রথমেই 30% সংখ্যালঘুকে বাদ দিয়ে শুধুমাত্র 70% সনাতনীদের কাছেই যাবে। বাড়ি বাড়ি পরিদর্শনে তৃণমূল বিধায়ক, কারণ একটাই যে বাংলার আবাস যোজনায় দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির কথা তিনি স্বীকারও করেছেন। তিনি এও জানিয়েছেন যে ওয়ার্ডে তৃণমূল লোকসভা নির্বাচনে সবথেকে বেশি ভোট পেয়েছে সেই ওয়ার্ডে মানুষেরা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। জাকির হোসেনের কথা বলছেন। কাকে নিয়ে? জাকির হোসেনের কথা বলছেন তিনি, মালদার মুর্শিদাবাদের জাকির হোসেন। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিছু কিছু ক্ষেত্রে বুথ স্তরে, একদম নিচু স্তরে, মাইক্রো লেভেলে কিছু দুর্নীতি হয়েছে। এটা আমরা কেউ কোথাও অস্বীকার করছি না, কিন্তু এটাও তেমনই ঠিক কথা যে আবাস যোজনা এবং 100 দিনের কাজের দুর্নীতি, এই অভিযোগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রায় 150টিরও বেশি সেন্ট্রাল টিম এসেছে রাজ্য জুড়ে এনকোয়ারি করার জন্য। কিন্তু তারা এনকোয়ারির কি রিপোর্ট দিয়েছে তা আমাদের আজও অজানা, কারণ এর পরিপ্রেক্ষিতে কোনো সিবিআই বা ইডির ইনভেস্টিগেশন বা আদালতে কোনো মামলা ইত্যাদি আমরা হতে দেখিনি। ফলে আমাদের বক্তব্য এটাই যে যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে, আমি আবারও বলছি মাইক্রো লেভেলে কোনো দুর্নীতি হতে পারে, সেটাকে আমরা একবারও অস্বীকার করছি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও বলবো যে যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে সেই দুর্নীতিকে যাতে সমূলে উৎখাত করা যায়। যারা দুর্নীতির সাথে যুক্ত, তারা দলের হোক, প্রশাসনের হোক, যে কোনো স্তরের হোক, তাদের শাস্তি বিধান করা, তাদের চিহ্নিতকরণ করা এবং যাতে এই ধরনের দুর্নীতি, এই ধরনের কোনো ভুল বিষয়, কোনো এমন কোনো কাজকর্ম যার মাধ্যমে মানুষ আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত হন বা 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত হন, এগুলো তো ইন্টারকানেক্টেড এই দুটো বিষয়। কারণ এই দুটো ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ছিল রাজ্যকে 100 দিন এবং আবাস যোজনার টাকা পয়সাগুলো দেওয়া, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্ব এড়িয়ে গিয়েছে এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারেরও দায়িত্ব পালন করছে, সাথে সাথে রাজ্য সরকারের যা দায়িত্ব সেগুলো তো তারা পালন করছেই। ফলে যদি কোথাও গ্রাম পঞ্চায়েত, গ্রামসভা, বুথ স্তরে যারা যারা দলের একদম গ্রামসভার সদস্য রয়েছেন বা কোথাও পঞ্চায়েত সমিতিতে কেউ একদম মাইক্রো লেভেলে যদি কেউ এগুলোর সাথে যুক্ত হয়ে থাকে কোথাও কোনো জেলায়, সেটার চিহ্নিতকরণ এবং তাদের শাস্তি বিধান আর যাতে রিপিটেশন না হয় সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসই সুনিশ্চিত করেছে। আচ্ছা, ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছেন এবং বৈঠকের পরে তিনি যেখানে চিন্তা জ্ঞাপন করেছেন দুটি বিধানসভা কেন্দ্র নিয়ে, একটি হলো চৌরঙ্গি, অন্যটি হলো জোড়াসাঁকো, এবং তার পরবর্তী সময়ে আমরা সোশ্যাল মিডিয়ায় একটি বাকবিতণ্ড দেখতে পেলাম। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষের যে প্রশ্নটা এই মুহূর্তে যে উত্তর কলকাতায় তৃণমূলের পুরনো ক্ষত কি আবার নতুন করে প্রকাশ্যে আসছে এই কারণে, কারণ যখন তৃণমূলের একাধিক সাংগঠনিক জেলা সভাপতি চিহ্নিত সময় এসেছে। না দেখুন, আমি বলি যে আমি হাওড়া জেলায় থাকি। আমার হাওড়া এখন দাঁড়িয়ে কলকাতা, এটা তো উত্তর এবং মধ্য কলকাতাই বলা যায়, এই ধর্মতলা চত্বর, এইসব জায়গাগুলো তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ। কারণ 2011 সাল থেকে যদি আপনি দেখেন, বা রাদার
2009 সালের লোকসভা নির্বাচন থেকে যদি দেখেন, তাহলে 2009 সালে উত্তর এবং দক্ষিণ কলকাতায় যতগুলি এই দুটি লোকসভা এবং তারপরে 2011 কলকাতা অবিভক্ত কলকাতার 11টি বিধানসভা এবং একইভাবে সেই ট্রেন্ড চলছে 2024 সাল পর্যন্ত। প্রতিটি বিধানসভা এবং লোকসভা নির্বাচনে কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। সেখানকার ওই সমস্ত জেলার মানুষ তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীদের নির্বাচিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরঙ্কুশভাবে উপহার দেন। ফলে কোথাও যদি কোনো সাংগঠনিক সমস্যা হয়ে থাকে সেগুলো নিশ্চিতভাবে চিহ্নিতকরণ করা এবং সেই আমি বলছি সেই সমস্যাগুলোকে নির্মূল করার কাজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করবেন, এটাই স্বাভাবিক। চৌরঙ্গি এবং জোড়াসাঁকোর যে কথা আপনি বললেন স্পেসিফিকভাবে, শুধুমাত্র চৌরঙ্গি এবং জোড়াসাঁকো নয়, পূর্ব মেদিনীপুর জেলার একাধিক বিধানসভা রয়েছে। এছাড়া রাজ্যের বুকে প্রত্যেকটি সেই বিধানসভা যেগুলোতে আমাদের 2021-এ হার হয়েছিল অথবা 2021-এ জেতা সত্ত্বেও যদি কোথাও আমরা 2024-এ লোকসভা ভোটের নিরিখে বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী পিছিয়ে থাকি, সেই প্রত্যেকটি বিধানসভায় ফোকাস করতে বলা হয়েছে। এটা ন্যাচারাল ব্যাপার। এবার যে সোশ্যাল মিডিয়ার কথা আপনি বলছেন, অত্যন্ত স্পষ্টত আমাদের রাজ্য সাধারণ সম্পাদক এবং দলের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি লোকসভার দলনেতা এবং উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের ভিত্তিতে কিছু আমি বিতর্কও বলবো না, আমার মনে হয় কিছু ইনফরমেশন এবং মিস ইনফরমেশন এগুলোর চালাচালি হয়েছে। শেষমেশ কুণাল ঘোষ অত্যন্ত স্পষ্টতার সাথে এটি জানিয়েছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সাবলীল। এবং আমরাও তো বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘজীবী হন, দলের দীর্ঘদিনের নেতা, লোকসভার দলনেতা, তিনি শতায়ু হন, তিনি সহস্রায়ু হন এবং যতদিন তিনি বাঁচবেন তিনি স্বপদে বহাল থাকুন। আমরা দেখতে চাই যে তিনি যতদিন বেঁচে থাকুন তিনি ততদিন উত্তর কলকাতার সভাপতি থাকুন, আমাদের কোনো সমস্যা নেই। তিনি দীর্ঘদিন ধরে দলকে নেতৃত্ব দিচ্ছেন, উত্তর কলকাতায় দল ভালো ফল করেছে, তিনি জিতেছেন 2009 সালে জিতেছেন, 14 জিতেছেন, 19-এ জিতেছেন, 24-এ জিতেছেন, 4বার তার উত্তর কলকাতায় জেতা হয়ে গেছে। ফলে তিনি থাকুন না, কোনো সমস্যা নেই, কিন্তু তিনি সুস্থ থাকুন, তিনি সবল থাকুন। এবং কোথাও যেন কাউকে, শুধুমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে নয়, রাজ্যের কোনো প্রান্তে, শুধুমাত্র রাজনীতিতে নয়, যে কোনো স্তরে, সমাজের যে কোনো স্তরে কোনো অনুগামী যেন তিনি যার অনুগামী তাকে সুস্থ দেখাতে গিয়ে তাকে অসুস্থ না করে ফেলেন, এটাও আমাদের বার্তা থাকবে, অনুরোধ থাকবে। আচ্ছা, গতকাল রাজ্যসভার বৈঠক ছিল এবং সেখানে তসলিমা নাসরিনকে একদম সুরক্ষিতভাবে বাংলায় ফেরাবার দাবি জানান বিজেপি সাংসদ শামীম ভট্টাচার্য এবং তারপরে সমাজ মাধ্যমে তসলিমা নাসরিন শামীম ভট্টাচার্যকে ধন্যবাদও জানিয়েছেন। এটা নিয়ে আপনাদের কী মতামত? এটা নিয়ে কোনো মতামতই নেই। শামীম ভট্টাচার্য তার পয়েন্ট অফ ভিউ থেকে তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার কথা বলেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করতে পারেন, বিজেপির রাজ্যসভার সাংসদ। এখন শামীম ভট্টাচার্যের সাথে তসলিমা নাসরিন কী রসায়ন, কী পদার্থ রয়েছে সেগুলো তো আমরা জানি না। কিন্তু আমরা দেখুন, বাংলায় যদি কেউ থেকে থাকে, কেউ বাংলার অরাজকতার বিরুদ্ধে মুখ খুলেছে বলেই তাকে বাংলা ছাড়া করতে হবে, এই একনায়কতন্ত্রের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নয়। বাংলা জুড়ে অনেক ভালো কাজ হয়েছে 2011 সালের পর থেকে। 1-2% যেগুলো শতাংশের হিসাবে হয়তো আসেও না, এমন কিছু খারাপ কাজ হয়েছে না যে এমনটা নয়। মানুষ সরকার চালায়, মানুষ প্রশাসনে আছে, মানুষ মাত্রে ভুল হয়, কোথাও ভুলভ্রান্তি হয়েছে, সেগুলোকে শুধরানোরও চেষ্টা করা হচ্ছে এবং সেই ভুলভ্রান্তিগুলো নিয়ে প্রচার আর অপপ্রচার উভয়ই হচ্ছে, প্রতিনিয়ত হয়ে চলেছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা, সেটা নিয়ে গণশক্তিতে চূড়ান্ত অপপ্রচার করা হয়েছে। তারপরে আমরা গতকাল আমাদের আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্যের পক্ষ থেকে এবং পরবর্তীকালে গোটা সংগঠন এবং দলের প্রত্যেক স্তর থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়, তবে সিপিআইএমের লোকেরা চুপ করে। তো সিপিআইএম তো এগুলো করছে, বিজেপির কিছু অংশ, বিজেপির মিডিয়া, আইটি সেল, তারা করছে অপপ্রচার, কিন্তু কখনো কাউকে বাংলা ছাড়া করে দেওয়া এই নীতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নয়। তসলিমা নাসরিনের সাথে যদি কোনো অন্যায় বিগত সরকার করে থাকে, সেই অন্যায়ের প্রতিকার হওয়া প্রয়োজন। শামীম ভট্টাচার্য দাবি তুলেছেন, তার দল কেন্দ্রে সরকারে রয়েছে সংখ্যাগরিষ্ঠতার সাথে, তো তাদের জোট আছে, তার দল সংখ্যাগরিষ্ঠ নয়, তাদের জোট সংখ্যাগরিষ্ঠ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করুন,
বাংলা তো ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, ভারতবর্ষের অঙ্গরাজ্য। ভারতবর্ষের বাইরে তো কোনো প্রদেশ বাংলা নয়, বা বাংলা তো কোনো আলাদা রাষ্ট্র নয়। তো বাংলাতে ফিরিয়ে আনা মানে দেশেই ভারতবর্ষের মধ্যে ফিরিয়ে আনা। তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার জন্য তারা যদি দরবার করেন ভালো কথা, কিন্তু এটাও মনে রাখতে হবে তসলিমা নাসরিন একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষকে বাংলায় ফিরিয়ে আনার কথা বলছেন। অত্যন্ত ভালো, সাধুবাদ জানাই, সম্প্রীতির দিক দিয়ে অত্যন্ত ভালো উদ্যোগ। কিন্তু একই সাথে রাজ্যের বিরোধী দলনেতা এবং তার দলের নেতা বাংলার মুসলমান বিধায়কদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলার কথা বলেন। এইটার প্রতিকার কি তিনি করবেন? এইটার বিরুদ্ধে কি তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যসভায় মুখ খুলবেন? তিনি কি কেন্দ্রীয় সরকারকে বা তার অন্তত বিজেপির শীর্ষ নেতৃত্বকে, শ্রমিক ভট্টাচার্য যিনি দীর্ঘদিনের বিজেপি নেতা, তিনি কি তৎকাল বিজেপি শুভেন্দু অধিকারী যে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে 2 বছর 3 বছর হয়েছে, তার বিরুদ্ধে মুখ খুলে বিজেপির অন্তত শীর্ষ নেতৃত্বকে বলবেন যে আমি এখানে তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার কথা বলছি, সম্প্রীতির বার্তা দিচ্ছি রাজ্যসভায়, আর আমার বিরোধী দলনেতা সে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলার কথা বলছে? এটা মনে হয় বিজেপির দ্বিচারিতা। বাকিটা বাংলার মানুষ 2026-এ বিচার করবেন। আচ্ছা, আপনারা বারংবার বলেছেন বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে এবং ধর্ম নিয়ে 2026-এও রাজনীতি করবে, বিভাজনের রাজনীতি করছে। সেখানে দাঁড়িয়ে গতকালই মুখ্যমন্ত্রী ফুরফুরা মসজিদে যান এবং মুখ্যমন্ত্রীর এই মসজিদে যাওয়ার এই বিষয়টিকে নিয়ে আমরা জানি রমজান মাসের যে পবিত্র রমজান মাস চলছে সেই কারণে তিনি সেখানে গেছিলেন, কিন্তু বিরোধীরা তো বলছে এটাও তো মুখ্যমন্ত্রী ধর্ম নিয়ে রাজনীতি করছেন। মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে রমজান মাসে ইফতারে গিয়ে রাজনীতি করছেন, অর্থাৎ মুসলিম তোষণ করছেন বিরোধীদের কথা অনুযায়ী। আমি ধরে নিচ্ছি যে দুর্গাপুজোর প্রাককালে চেতলা অগ্রণী ক্লাবে মুখ্যমন্ত্রী যখন মাকে চক্ষুদান করেন সেই সময় তিনি হিন্দু তোষণ করেন। তিনি কালীঘাট এবং দক্ষিণেশ্বরে যে স্কাই ওয়াক করেছেন সেখানেও তিনি হিন্দু তোষণ করেছেন। তিনি যখন ক্রিসমাসের সময় সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে যান এবং চার্চের যারা যারা কর্মকর্তা রয়েছেন, ফাদার রয়েছেন, পাদ্রির পোপ রয়েছেন, তাদের থেকে আশীর্বাদ গ্রহণ করেন, তখন তিনি খ্রিস্টান তোষণ করেন। তিনি যখন ভবানীপুরের অত্যন্ত স্বনামধন্য লব্ধপ্রতিষ্ঠ গুরুদ্বারায় যান সেই সময় তিনি শিখ তোষণ করেন। এবং সর্বোপরি 24 ঘন্টা 365 দিন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বাংলার মামাটি মানুষকে তোষণ করে। এই মামাটি মানুষ যাদেরকে আমরা তোষণ করি, দায়িত্ব সহকারে বলছি, তারা এই তোষণ, অভিযোগ, ধর্ম নিয়ে রাজনীতি এগুলোর জবাব তারাই দেবেন। আমাদের অত্যন্ত স্পষ্ট কথা, বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি আমাদের কথা নয়, এটা বিজেপির কথা। আপনি কোনো বিজেপির নেতাকে জিজ্ঞাসা করুন যে রাম মন্দির কি আপনাদের এজেন্ডা? আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি, তিনি অত্যন্ত গর্বিতভাবে বুক ফুলিয়ে বলবেন রাম মন্দির আমাদের এজেন্ডা ছিল, আমরা সেই এজেন্ডায় সফল হয়েছি। মন্দির নির্মাণ যে দলের জন্মগত রাজনৈতিক এজেন্ডার মধ্যে পড়ে, সেই দল ধর্ম নিয়ে রাজনীতি করে, এটা আমাদের বা যে কোনো বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে আলাদা করে বলতে হয় না। এটা তো তারা স্বীকার করে নিচ্ছেন। তো তারা স্বীকার করছেন যে রাম মন্দির আমার এজেন্ডা, তাহলে তারা স্বীকার করুন না যে আমরা হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করছি। আজ তো তাদের তৃণমূল কংগ্রেস বাংলার বুকে মামাটি মানুষের আশীর্বাদে এমন রাজনীতি করতে পেরেছে যে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে তাদের কাছে ধর্ম ছাড়া, উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদ ছাড়া অন্য কোনো এজেন্ডা নেই 2026-এ লড়ার ক্ষেত্রে। আজকে কতগুলো সভা থেকে আপনি শুভেন্দু অধিকারীকে বা কতগুলো সংবাদ মাধ্যমের সামনে আপনি শুভেন্দু অধিকারীকে রিসেন্ট পাস্টে বাংলার দুর্নীতি নিয়ে কথা বলতে দেখেছেন, বাংলার আইন শৃঙ্খলার ব্যবস্থা নিয়ে কথা বলতে দেখেছেন? কতগুলো সভা থেকে উনি বলেছেন যে উনি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারকে 2000 থেকে 3000 করবেন? কতগুলো সভা দেখতে পাবেন না। তার কারণ হচ্ছে তারাও বুঝতে পেরেছে যে এই বিষয়গুলো বাংলার মানুষ নিচ্ছেন না। তারা বারবার বিজেপিকে প্রত্যাখ্যান করছেন। শেষ অস্ত্র হিন্দুত্ব। এবার এখানে আমাদের রাজনৈতিক কৌশল যে আমরা তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম, আমরা বিশ্বাস করি প্রতিটি রাজনৈতিক দলই 100% মানুষের কাছে আশীর্বাদ চাইতে যাবে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। অর্থাৎ 70% সনাতনী এবং 30% সংখ্যালঘু। কিন্তু বিজেপি একমাত্র দল যারা প্রথমেই 30% সংখ্যালঘুকে বাদ দিয়ে শুধুমাত্র 70% সনাতনীদের কাছেই যাবে আশীর্বাদ চাইতে বা ভোট ভিক্ষা করতে। তো তারা তো প্রথমেই 30% থেকে বাদ হয়ে গেল, আর আমরা যাচ্ছি 100% মানুষের কাছে। আমরা বিশ্বাস করি এই 100%-এর মধ্যে 50% মানুষ
সংখ্যালঘু, সংখ্যাগুরু, সনাতনী, ইসলাম, মা বোনেরা সকলে নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন, তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন। এবং যেভাবে অযোধ্যায় রামলালার মন্দির তৈরি করার পরেও ওই সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি পরাজিত হয়, সে একই ধাঁচে 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার বুকে, কারণ বাংলার যে রাজনৈতিক পরিকাঠামো, রাজনৈতিক ইতিহাস, সেই ইতিহাস কখনোই উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশের নয়। ফলে যদি কেউ হিন্দি বলয় বা যে অবাঙালি উত্তর ভারতের, মধ্য ভারতের রাজ্যগুলি রয়েছে, পশ্চিম ভারতের রাজ্যগুলি রয়েছে, সেখানকার রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটকে গুলিয়ে ফেলে, সেটা তার রাজনৈতিক অজ্ঞতা বা মূর্খামি। সেটা বাংলার মানুষ ডিসাইড করবেন। তারা যেভাবে 2021 সালে, 24 সালে, তার আগে ডিসাইড করেছেন 2011 সাল থেকে, সেভাবেই চতুর্থবার বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে নতুন দৃষ্টান্ত তৈরি করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের সমর্থন করবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।